ওকে, যেহেতু কেউ কিছু বলতেছেন না তার মানে আমি ধরে নিচ্ছি যে আমাদের গত দিনের পড়াশোনাতে কোনো প্রবলেম কেউ ফেস করেন নাই। ওকে, আচ্ছা। তো গতদিন আমি যতটুকু পড়েছিলাম আমি যদি একটু ওপেন করে নেই, গতদিন ছিল হচ্ছে আমাদের এটাতে সম্ভবত কাজ করেছিলাম আমি। আচ্ছা, আমি এটাকে একটু রান করি। ওকে, ঠিক এইটাই আমরা বানাইছিলাম যে স্ক্রিন শেয়ার হয়নি স্যার। গত আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আশা করি এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা গতদিনে ক্লাসে যারা ছিলেন তারা আমরা এই প্রবলেমটা হচ্ছে সলভ করছি, মানে এই জিনিসটা শিখছি আর কি গত ক্লাসে। এবং আপনাদের একটা টাস্কও দেওয়া ছিল যে আপনারা বাসায় এটা করবেন। কি কাজ করবেন আমি আরেকবার একটু দেখা দিচ্ছি যে আমাদের আউটপুটটা কেমন ছিল। এটা যদিও কোনো ডিজাইন নাই এখানে, এখানে কোনো সিএসএস ইউজ করা হয়নি, তো সেই জন্য একদম মানে ভাঙাচুরা একটা ডিজাইন আর কি। তো আমরা জাস্ট এখানে যদি কোনো নাম লিখতাম, ধরেন যে এই নামটাই ধরেন নাকি জাহিদ। ওকে, লেখার পরে যদি আমি এখানে কোন একটা সংখ্যা দিতাম, এটা হচ্ছে তার এজ, মানে তার বয়স কত সেটা বলবে। বললাম যে তার বয়স 15, তাহলে 15 হলে সে আসলে চেক করবো আমরা যে সে ভোটার কিনা, সে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা। আমরা যখনই চেক করতাম তখনই লেখা আসতো যে জাহিদ ইউ আর নট এ ভোটার। কেন আসতো? কারণ তার বয়সটা 15 হয়ে গেছে, 18 থেকে কম। আমরা এটাই করেছিলাম এখানে। যদি আমরা এখানে একটু আসি, এই যে চেক করতাম যে আসলে 18 ছোট কিনা। ওকে, এই জায়গাতে চেক করতাম আমরা। যদি এটা, এবং এটা ডিজাইনটা কেমন ছিল যে আমরা এখানে জাস্ট অল্প একটু ডিজাইন অ্যাড করেছিলাম যে তার কালারটা হবে রেড। ওকে, আর যদি সে 18-র বেশি হয়ে যায় তাহলে কালারটা হয়ে যাবে গ্রিন, তাই না? এটাই বলেছিলাম আমরা এখানে। এবং যখনই আমরা এখানে 20 দিতাম তাহলে চেক করার পর কি হইতো যে সে একজন ভোটার এবং তার কালারটা গ্রিন হয়ে যাইতো। আমরা গত ক্লাসে ঠিক এতটুকুই দেখেছিলাম, তাই না? এর বাইরেও কিছু দেখেছিলাম কিন্তু ফাইনালি আমরা এতটুকুই দেখেছিলাম। তো এইটা নিয়ে আমার মনে হয় না কারো কাছে কোনো কোশ্চেন আছে, এবং আমি ক্লাস শুরুতেই জিজ্ঞেস করেছি কারো কোনো কোশ্চেন আছে কিনা, আপনারা কিছু জানান নেই। ওকে, তারপরে আমি ধরে নিতে পারি যে কারো কোনো কোশ্চেন নেই। আমরা তাহলে পরের টপিকসে যাই। দেখেন, এই ইফ দিয়ে আমরা সুন্দর একটা ছোট্ট প্রজেক্ট বানাবো আজকে। আমরা যে ইফ দেখেছিলাম বা ইফ শিখেছিলাম, এই ইফ দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট বানাবো। প্রজেক্টটা আমি এখানে একটা স্যাম্পল রেখেছি প্রজেক্টে। এটা একটু দেখেন যে আমাদের এটা হবে একটা কাউন্টার, খুবই মিনিমালিস্ট একটা ডিজাইন এবং হচ্ছে প্রজেক্ট বলতে পারেন। এখানে কি আছে? 3টে বাটন আছে, একটা লেখা আছে এখানে H1 ট্যাগ দিয়ে, এবং একটা কি, এটা তো পি ট্যাগ দিয়েও হতে পারে বা যে কোনো একটা ট্যাগ দিয়ে এটা লেখা একটা হতে পারে আর কি। তো এখানে যদি আমি ইনক্রিজ করি তাহলে এক এক করে বাড়তেছে, যখন ডিক্রিজ করব তখন এক এক করে কমতেছে, যখন রিসেট করবো তখন 0 হয়ে যাচ্ছে। এবং যখন এটার মানটা 0 তখন এর কালারটা দেখেন একদম মানে ব্ল্যাকের মতো একটা কালার হয়ে গেছে। ধরেন এক ধরনের কালার আছে এখানে। যখন 1-এর থেকে বড় হচ্ছে মানগুলো তখন এর কালারটা হচ্ছে এক ধরনের, আর যখন 1-এর থেকে ছোট হয়ে যাবে তখন এর কালারটা একটু অন্য ধরনের। এটা হচ্ছে 1-এর থেকে ছোট, রেড কালারের মতো, আর এটা হচ্ছে গ্রিন কালার অনেকটা, তাই না? তো এই হচ্ছে আমাদের ছোট্ট প্রজেক্ট, এইটাই আমরা করব আজকে। ওকে, চলেন দেখি এটা কিভাবে করা যায়। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করে নেই। এটা থাক, এটাতে আমরা কোনো কাজ করব না। আমরা যেটা বানিয়েছিলাম গত ক্লাসে এটা থাক, আমি একটা নতুন ফাইল নিচ্ছি। ওকে, এটা আমার ব্ল্যাঙ্ক ফাইল, এবং এটা হচ্ছে one.html, সম্ভবত এই ফাইলটা, হ্যাঁ এইটা। এটা আমি রান করবো এখন। তাহলে এখানে আমি HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আগে তৈরি করে নেই। ওকে, তাহলে বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা সহজ সিস্টেম জানি কি, আশ্চর্যবোধক চিহ্ন যেটা আছে এটা দিতাম, দেওয়ার পরে জাস্ট ট্যাব চাপতাম, তাহলে আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা তৈরি হয়ে যায়, তাই না? তো আমরা এইখানে এর যে টাইটেলটা আছে টাইটেলটা চেঞ্জ করে আমরা লিখে দিই হচ্ছে কাউন্টার। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি রিফ্রেশ দিই এটা আমি, তাহলে এই যে দেখেন কাউন্টার লেখা আসতেছে, তার মানে কি আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা বডির মধ্যে এখন লেখা শুরু করে দিই। প্রথমেই আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে একটা, আমি এটাকে একটু ছোট করে আপনাদের মেসেজ গুলো আমার দেখা দরকার।
ওকে, আশা করি কেউ মেসেজ করলে আমি দেখতে পাবো। ঠিক এই মাঝ বরাবর আমি রেখে দিই, এখানে রাখলেও তো একটু প্রবলেম। আচ্ছা, আমি একটা কাজ করতেছি, আপনাদের মেসেজ গুলো আমি আমার আহ, ফোনের মধ্যে ফোনের স্ক্রিনে একটু মেসেজ গুলো দেখবো আপনাদের। হ্যাঁ, যদি কেউ কোনো মেসেজ করেন তো আমি আশা করি আমার ফোনে দেখতে পাবো। আমার ফোনটা আমার পাশে রাখি একটু। ওকে, ঠিক আছে। কেউ কিছু বলতে চাইলে অবশ্যই মেসেজ করবেন, মেসেজ করে জানাবেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে, শুনতে বা হচ্ছে কোনো একটা জায়গায় বুঝতে। ঠিক আছে, তাহলে আমরা ডিজাইনটা করে নিই। প্রথমে দেখেন একদম সুন্দর একটা ডিজাইন আছে। এখানে দেখেন আমাদের বডির একদম, এটা একটা বডি তাই না, মানে বডির মাঝখানে জাস্ট একটা কালার আছে, এটা হচ্ছে বডির কালার। এবং এইখানে একটা কন্টেইনার আছে, যে কন্টেইনারটা কি করছে, চারটা না, 1 2 3 4 5টা জিনিস ধরে রাখছে। একটা হচ্ছে কাউন্টার, একটা হচ্ছে একটা লেখা, আর একটা হচ্ছে এই বাটন গুলো, তাই না? তাহলে মেইনলি এইখানে এই কয়েকটা জিনিস আছে। তাহলে এই প্রত্যেকটা জিনিস, এই 5টা জিনিস আছে কোথায়? এই যে একটা বর্ডার দেখা যাচ্ছে বা শেপ দেখা যাচ্ছে এর মাঝখানে। তাহলে আমরা একটা কাজ করি, একটা ডিপ নেই, ডিপের হচ্ছে ক্লাস দিব হচ্ছে কাউন্টার, কন্টেইনার। কন্টেইনার ক্লাস দিলাম, এবং এর মাঝখানে আমরা মোটামুটি সব রাখবো। এই কন্টেইনার ক্লাসের ভিতরে কি আছে আমি যদি একটু দেখি, প্রথমেই আছে একটা H1 ট্যাগ, তাই না? তাহলে আমি H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো এডিট হবে না, কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে আমরা H1 ট্যাগের কোনো আইডি ক্লাস কিছুই দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি H1 ট্যাগ নিয়ে একটু স্টাইল করবেন, সেক্ষেত্রে H1 ট্যাগের একটা আইডি দিতে পারেন। অথবা যেহেতু H1 ট্যাগ আমাদের একটাই থাকবে, পুরো ওয়েব পেজে একটাই থাকবে, সেহেতু আমরা H1 শুধু H1 দিয়েই ধরতে পারবো একে, তাই না? তাহলে এর আইডি দেওয়ারও দরকার নেই এই মুহূর্তে। আচ্ছা, এটা ফাঁকাই থাক। জাস্ট এর মধ্যে একটা জিনিস লেখা আছে, কি লেখা আছে বলেন তো? কেউ বলতে পারবেন কি লেখা আছে? H1 ট্যাগের ভিতরে কি লিখবো আমরা? স্যার কাউন্টার। কাউন্টার কথাটা লিখে দেবো, তাই না? তাহলে লিখে কাউন্টার। দিই কাউন্টার। আচ্ছা, তাহলে আউটপুটটা দেখি কেমন দেখায়। এই যে এটা কাউন্টার লেখা এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে জাস্ট একটা লেখা আছে, তাই না? তাহলে এটা আমরা পি ট্যাগের ভিতরে রেখে দেই। ধরেন যে এটা পি ট্যাগ, তাহলে পি ট্যাগের ভিতর কি, ধরেন যে প্রথমে জিরোই লেখা আছে। কিন্তু কথা হচ্ছে এই এই যে জিরো, এই জিরো নিয়ে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, তাই না? জাভাস্ক্রিপ্টে জিরো নিয়ে অনেক কাজ করতে হবে আমাদের। তাহলেই না এটা যখন আমরা কোনো ক্লিক করতেছি তখন এটার একটা ইন্টারেক্টিভনেস আছে। এখানে ক্লিক করলে এখানে কাজ করতে হবে, তার মানে এই জিরোকে ধরতে হবে। যেহেতু জিরোকে ধরতে হবে সেহেতু আমাদের এখানে এর একটা আইডি দিতে হবে, যাতে আমরা ধরে নিতে পারি একে। তাহলে এর একটা আইডি দেই। ধরেন যে আইডিটার মধ্যে আমরা দিলাম হচ্ছে ভ্যালু, অথবা ধরেন যে আমি দিলাম হচ্ছে রেজাল্ট। রেজাল্ট আমাদের এটাই হচ্ছে রেজাল্ট। এই রেজাল্ট নিয়ে আমরা কাজ করবো, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে 3টে বাটন, তাই না? তাহলে এই 3টে বাটন দেখেন। আবার আমি যদি একটু ডিজাইন নিয়ে একটু চিন্তা করি যে আসলে এটা কিভাবে ডিজাইন করা হয়েছে, আমি খুব সহজেই বলতে পারি। এখানে 2টা ফ্লেক্স আছে। একটা ফ্লেক্সের যে ডিরেকশন আছে, ডিরেকশনটা হচ্ছে কলাম বরাবর। আর নিচের যে ফ্লেক্সটা আছে এইটা যে ইয়ে আছে, ডিরেকশন আছে, সেটা হচ্ছে রো বরাবর, তাই না? তার মানে এই তিনটা, এই যে নিজের বাটন তিনটা, এই বাটন তিনটা হচ্ছে আমাদের একটা কন্টেইনারের ভিতরে থাকবে, তাই না? অথবা একটা ডিপের ভিতরে থাকবে। এবং আমরা ওই ডিপটাকে করে দেবো ফ্লেক্স। ফ্লেক্স ডিরেকশন নর্মালি তো রো বরাবর থাকে। তাহলে ওই 3টে বাটন পাশাপাশি চলে আসবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এইখানে একটা ক্লাস নেই, নাম দেয় হচ্ছে বাটন গ্রুপ। বাটন গ্রুপ নাম দিলাম। তাহলে এই বাটন গ্রুপকে আমরা ফ্লেক্স করে দিব। তাহলে এর ভিতরে যত বাটনই থাক না কেন, 3টা থাক 4টা থাক, সবগুলো কি পাশাপাশি বসে যাবে। কারণ আমরা জানি যে ফ্লেক্স করলে ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট রো আকারে থাকে। ওকে, তাহলে আমরা 3টে বাটন নেই। আমরা বাটন না নিয়ে এটাকেও নিতে পারতাম, কিন্তু আমরা এখন বাটন নিব। কারণ বাটনে আমরা সরাসরি কি অন ক্লিক এই কথাটা ইউজ করতে পারি, তাই না? যদি আমরা নর্মালি একটা ট্যাগ নিতাম, যেমন এই ট্যাগ নিতাম, আমরা জানি এই ট্যাগে কিন্তু কি বলে, লিঙ্ক দেওয়া খুব সহজ, খুব সহজে আমরা লিঙ্ক দিতে পারি। সেজন্য আমরা সাধারণত কোনো বাটন বানানোর জন্য এই ট্যাগ ইউজ করি। কিন্তু এখানে আমরা বাটনটা ইউজ করব, কারণ হচ্ছে বাটনের মধ্যে আমরা অন ক্লিক মেথডটা ইউজ করতে পারবো, যেখানে একটা ফাংশনের নাম দেওয়া যায়। আর এই ট্যাগের মধ্যে কিন্তু অন ক্লিক মেথডটা ইউজ করা যাবে না, সেজন্য আমরা বাটন লিখবো এখানে। ওকে, বাটন। এই বাটনের একটা আইডি দেই, এবং বাটনের আইডি, প্রথম যে বাটন, এটা বাটনের আইডি হচ্ছে ডিক্রিজ বাটন। ডিক্রিজ। আচ্ছা, আমি এইটা ইউজ করবো না, আমি বি ইউ ওকে, ডিক্রিজ বাটন দিলাম। ওকে, আচ্ছা ঠিক এই বাটনটা আমার কয়টা লাগবে, এবং বাটনের মধ্যে লেখা থাকবে অবশ্যই
ইনক্রিজ। এই বাটনটা লাগবে আমার 3টা। এবং অবশ্যই আমার বাটনের আইডি যেহেতু সেম হতে পারবে না, এটা হচ্ছে কি রিসেট। রিসেট বাটন, এখানে লেখা থাকবে হচ্ছে রিসেট, এইখানে লেখা থাকবে হচ্ছে সরি ইনক্রিজ। ইনক্রিজ ওকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার বাটন। এখন দেখি আউটপুটটা কেমন দেখায় সেটা একটু দেখে আসি। আমার এইটা হচ্ছে কাউন্টার, এই যে এরকম দেখাচ্ছে আউটপুট। তো আমাদের এইটার সাথে তো এইটার অনেক গরমিল, তাই না? আসলে এইটার সাথে ওইটা মানে কোনো কিছুই হয়নি। তাহলে এইটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা ডিজাইন করব কিভাবে? আমরা এইখানেই একটা ইন্টারনাল সিএসএস নিয়ে নেই, কেমন? তাহলে ইন্টারনাল সিএসএস কিভাবে নিতে হবে? কেউ কিছু বলতেছেন? ওকে, সবাই একটু মিউট করে রাখবেন, কেমন? আচ্ছা, তো ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয় আমরা জানি। স্ক্রিপ্ট সরি স্টাইল ট্যাগ নিতে হয়। স্টাইল ট্যাগ নিলাম, নিয়ে স্টাইল ট্যাগের ভিতরে আমি বলে দেবো। এখন আমার প্রথম কাজ হচ্ছে এই যে বডিটা আছে, বডির একটা কালার দিয়ে দেবো। এখানে কিন্তু বডির একটা কালার দেওয়া আছে, নর্মাল কালার, কিন্তু নর্মালি বডির কালার একদম হোয়াইট, কিন্তু এইখানে একটা বডির কালার দেওয়া আছে, তার আমি বডির একটা কালার দিয়ে নেই। এবং এইখানে যে কালার আছে এইটাই দিতে হবে এমনটা না, আমরা একটু মানে একটু বাড়ানোর ট্রাই করি বা আমাদের মতো করে একটু ডিজাইন করি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, বডিটাকে আগে ধরে নেই। তাহলে বডিতে হচ্ছে এমনি নর্মাল একটা ট্যাগ। ওকে, বডিটা হচ্ছে এমনি নর্মাল একটা ট্যাগ। তো নর্মাল ট্যাগ যেহেতু, তো আমাদের এখানে কি বলে ডট অথবা হ্যাশ কিছু দিতে হবে না, জাস্ট লিখে দেবো বডি। তাহলে বডিকে ধরা হয়ে গেল। এই বডির আমরা একটা কাজ করি, বডির যে ইয়েটা আছে, বডির মধ্যে আপনার কয়টা আছে? আচ্ছা থাকে, আমরা কন্টেইনারকে ফ্লেক্স করে দেবো, তাহলে বডিকে ফ্লেক্স করার দরকার নাই। তো বডিকে আমরা বলে দিব জাস্ট এর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে আমরা একটু এটা করে দিই, দেখি কেমন দেখায় বডির এই কালারটা। এটা কেমন ছিল? হ্যাঁ, এই যে এরকম আসছে। তো দেখ এরকমই থাক বডির কালারটা আমাদের। এখানে মোটামুটি আর আমাদের করার তেমন কিছুই নেই, আমরা কিছুই করবো না এখানে। আচ্ছা, আমরা একটা কাজ করি, বডি হচ্ছে হাইট দিই 100 ভিএইচ। কারণ আমাদের হাইট কেন দিতে হবে দেখেন, আমরা এই জিনিসটাকে তো মানে এই কি বলে ভার্টিক্যালি এবং হরিজন্টালি একদম মিডলে আনছি না। সেই জন্য যদি আমরা ভার্টিক্যালি মিডলে আনতে চাই তাহলে তো মার্জিন 0 অটো করলেই হয়ে যাবে, তাই না? কিন্তু যখন হরিজন্টালি মাঝে নিয়ে আসবো, যখন ভার্টিক্যালি মাঝে নিয়ে আসবো, তখন কিন্তু এটা এর একটা হাইট লাগবে। হাইট দিয়ে তারপর তার মাঝখানে ওই কন্টেইনারের মাঝখানে নিয়ে আসতে পারবো। সেই জন্য আমি বডির একটা হাইট দিয়ে দিলাম। আচ্ছা, বডির মাঝখানে যে ইয়েগুলো আছে এটাকে আমি ইয়ে করে দিই, যে এই ডিসপ্লেটা ফ্লেক্স করে দিই। ডিসপ্লে ফ্লেক্স করলাম। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, দেখেন ঠিক এটা একদম মাঝ বরাবর চলে আসছে। ওকে, তাহলে দেখেন আমাদের এই পুরো কন্টেইনারটা একদম আমাদের পেজের মাঝখানে চলে আসছে, তাই না? তো মোটামুটি এখানে দেখেন কাজ আর নাই বললেই চলে, মানে এটা মাঝখানে নিয়ে আসা অনেক কাজ হয়ে গেছে আমাদের। এখন আমরা যেটা করবো, এই যে কন্টেইনার যেটা ছিল আমাদের, যার ভিতরে সবকিছু আছে, এটাকে একটু ডিজাইন করবো। তাহলে এটা তো একটা ক্লাস নেম, তাহলে ক্লাস ধরতে হয় কিভাবে? ডট দিলাম, কন্টেইনার কথাটা লিখে দিলাম। আপনারা সবাই একটু মিউট করে রাখবেন। ওকে, তাহলে এই যে কন্টেইনার কথাটা লিখে দিছি, এর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। প্রথমেই সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই, এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা একদম হোয়াইট করে দিই আমি। এই কেমন দেখে, এই যেমন দেখাচ্ছে আমার, তাই না? আর একটা কাজ করবো আমি, এর একটা প্যাডিং দিয়ে দেবো, চতুর্দিকে একটা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং দিলাম হচ্ছে 15 পিক্সেল, 4-5 যেন প্যাডিং হয়ে যায়। 15 পিক্সেল মনে হয় কম হয়ে যাচ্ছে, আমি যদি 20 পিক্সেল দেই তারপরে কম মনে হচ্ছে, 30 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এবার মনে হচ্ছে যে একটু ইয়া হয়ে গেছে আর কি, চারদিকে 30 পিক্সেল প্যাডিং, এবং এখানে টপে মনে হয় একটু বেশি প্যাডিং পড়ে গেছে আর কি। আচ্ছা যাক, আমরা দেখতেছি আস্তে আস্তে সব সলভ করবো। ওকে, আচ্ছা,
এরপরে যেটা করতে হবে, এই যে বর্ডারটা আছে, বর্ডার রেডিয়াস একটু দরকার। এইখানে যেটা ছিল আমাদের, এ কিন্তু বর্ডার রেডিয়াস ছিল, তাই না? আমরা এর বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই। বর্ডার রেডিয়াস ধরলাম যে 10 পিক্সেল, তাহলে একটু মানে বর্ডার রেডিয়াসটা পড়ে গেল এখানে। আচ্ছা, এরপরে যেটা করব আমরা, এই যে এইটাকে কিন্তু মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এটা কাজ করি, H1 কে ধরে নেই, মানে H1 এর তো আমি কোনো আইডি দেই নাই, তাই না? তাহলে H1 এর আমি একটা ফন্ট সাইজ দিই। ফন্ট সাইজ দিলাম হচ্ছে 24 পিক্সেল, একটু ছোট করতেছি আর কি আমি। ওকে, এরপর আমি একে টেক্সট লাইন করে দেই সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে গেল, তাই না? টেক্সট লাইন সেন্টার করার সাথে মাঝখানে চলে গেল। আচ্ছা, আর কি করা যায় এর? মার্জিন টপ, আচ্ছা মার্জিন টপ দেওয়ার দরকার নাই, যা আছে তাই থাক। আচ্ছা, এরপরে আমরা ধরবো হচ্ছে এই যে রেজাল্টটাকে ধরে নিলাম, মানে আমরা দ্রুত আর কি শেষ করব এবং যতটা সম্ভব কম কাজ করে শেষ করব আর কি। রেজাল্ট দিলাম, তো রেজাল্টের মধ্যে কি করা যায়, এর ফন্ট সাইজটা বাড়ানো দরকার। এই যে ফন্ট সাইজ আছে এটাকে বাড়াই দিলাম আমি, ধরেন যে 54, মানে সব একটু বড় করলাম আর কি, 54 পিক্সেল করে দিলাম। দেখি ফন্ট সাইজ বাড়ে না কেন। রেজাল্টের ভিতরে 0 আছে, ফন্ট সাইজ তো বাড়ার কথা, হ্যাঁ এই যে বেড়ে গেছে। ওকে, আচ্ছা মনে হচ্ছে এদের সবার মধ্যে হচ্ছে এই যে প্যাডিংটা বসে গেছে, এটা আমি একটু ইয়ে করে দিই। আমাদের যেটা করা দরকার, H1 এর প্যাডিং 0 করে দেই। না, প্যাডিং 0 না, মার্জিন 0 করে দিলেই হবে। ওকে, মার্জিন 0 করে তো একটু কমে গেল। আচ্ছা যাক, আর এটারও মার্জিন দেখি, মার্জিনটা একটু কন্ট্রোল করি, মার্জিন 0। ওকে, মার্জিন 0 করাতে এমন মার্জিন 0 করলে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, আমি মার্জিনের 15 পিক্সেল করে দিই। আচ্ছা, 15 পিক্সেল, বটমে মার্জিন থাক, এমনি থাক। এবার টেক্সট লাইন সেন্টার করে দিলে এটাও মাঝখানে চলে যাবে। ওকে, এই যে মাঝখানে চলে গেল। আচ্ছা, এরপরে কি করব, এরপরে আমরা বাটন গ্রুপকে ধরবো, ধরলাম বাটন গ্রুপকে, এটা কি ক্লাস, তাই না? এবং এর ভিতরে যত বাটন আছে সবগুলোকে ধরে নেই, এর ভিতরে যত বাটন আছে সবাইকে ধরলাম। প্রত্যেকটা বাটনের একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিই। ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার, যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার একেবারে চেঞ্জ করবো আবার, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম যাতে একটু বোঝা যায় যে আসলে কি হচ্ছে এখানে। এরপর আমরা, এখানে কি বর্ডার ছিল? কোনো বর্ডার ছিল না, তাই না? তাহলে বর্ডারটা রিমুভ করে দেই, বর্ডার 0। ওকে, বর্ডার 0 পিক্সেল করে দিলাম। এরপর যেটা করতে পারি আমরা, এর হচ্ছে প্যাডিং দিতে পারি, প্রত্যেকটারই প্যাডিং বসে যাবে। প্যাডিং দিব লেফট সাইড টপ বটমে কি সেম দেওয়া আছে এখানে? হ্যাঁ, সেমই সম্ভবত দেওয়া আছে। আমরা হচ্ছে 15 পিক্সেল করে প্যাডিং দিই। ওকে, এই যে এরকম হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা কিন্তু চাইলে এটাকে হচ্ছে ফ্লেক্স করতে পারতাম, কিন্তু ফ্লেক্স আপাতত করার দরকার নেই, কারণ ফ্লেক্স ছাড়াই আমাদের কাজ হয়ে গেছে। বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস ধরলাম যে 8 পিক্সেল, তাহলে ঠিক এই যে এরকম হয়ে গেল। আচ্ছা, এরপরে মোটামুটি আমাদের এখানে কাজ শেষ, তাই না? আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করার মতো, দেখেন একটু, আমরা হচ্ছে যেটা শিখি নাই আগে, দেখেন আমি যখন কার্সরটা এখানে রাখতেছি, এটা কি হচ্ছে, হাতের মতো হয়ে যাচ্ছে, তাই না? কার্সর রাখার পরে হাতের মতো হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে যখন কার্সর রাখতেছি তখন কিন্তু হাতের মতো হচ্ছে না। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, এইখানে বলে দিতে পারি যে কার্সর, কার্সর বানানটা কি হবে? CUR দিতে হবে, CUR। হ্যাঁ, সিওয়ার, ঠিক আছে, কার্সর। আমি কার্সর যখন এই যে কার্সর দিলাম, দেওয়ার পর দেখেন কার্সরের অনেকগুলো ভ্যালু আছে এখানে, আমি পয়েন্টার করে দিব, পয়েন্টার করলাম, এখন আশা করি হয়ে যাবে। এই দেখেন এখন নিলাম, এখন যে হাতের মতো হয়ে যাচ্ছে, তাই না? কার্সর পয়েন্টার হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের মোটামুটি একটা মিনিমাল একটা ডিজাইন করা শেষ। এখন একটা কাজ করবো, আমরা এই 3টে বাটনের 3টে কালার দিব, তাই না? তাহলে প্রত্যেকটা বাটনকে ধরি, এই বাটনকে আগে ধরে নিই, এটা যেহেতু আইডি দিয়ে ধরতেছি আমরা, বলে দিলাম এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে কি কালার দেবো, যেহেতু এটা কমে যাবে তাহলে রেড দিয়ে দিই। ওকে, একবারে বেশি রেড হয়ে গেছে, আমি একটু কমাই দিই, এমন করে দিলাম। আচ্ছা, এরপর যেটা করতে পারি, আমি এর একটা হোভার কালার দিয়ে দিই, হোভার। ওকে,
এখন হোভারের মধ্যে গিয়ে ধরলাম যে এটা একটু লাইট হয়ে যাবে, দেখি কেমন হয়ে গেল আমার এটা। যখনই এমন আছে হোভার করলে লাইট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, ঠিক একই কাজ আমরা এই সবগুলোতেই করব। ওকে, এইটা হচ্ছে আমাদের ইনক্রিজ বাটন। ওকে, এই ইনক্রিজ বাটনের কালারটা করে দিব হচ্ছে এই নীল। আচ্ছা নীল দেবো, হ্যাঁ নীলের দিকেই দেই। নর্মালি হচ্ছে একটু হালকা নীল থাক, এরপর যখন ইয়ে হবে তখন এটা গাঢ় নীল হয়ে যাবে। ওকে, দেখি কেমন হচ্ছে। এই যে গাঢ় নীল হয়ে যাচ্ছে। আর রিসেট বাটনের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করি, প্রথমে যখন যেখানে চেঞ্জ করলাম না, রিসেট বাটনের কালারটা একটু মনে হয় সাদা সাদা দিলেই ভালো হয়, এই যে এরকম থাক। ওকে ওকে, তাহলে মোটামুটি আমাদের ডিজাইন শেষ। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ, তাই না? আচ্ছা এই যে লেখাটা আছে এটাকে একটু বোল্ড করে দিই। এই যে জিরো যে লেখাটা আছে এটাকে বোল্ড, জিরো কোথায় ছিল, এই যে রেজাল্ট, এটা আমি ফন্ট ওয়েট বোল্ড করে দেই, এই যে বোল্ড হয়ে গেল। ওকে, তাহলে মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমাদের কাজ কি, জাভাস্ক্রিপ্টের কাজ এখন আমাদের শুরু হবে। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে একদম বডি ঠিক আগে আগে, তাই না? কিভাবে, স্ক্রিপ্ট ট্যাগ লিখে, এসসি স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম, জাভাস্ক্রিপ্ট শুরু করব ঠিক এই জায়গাতে। ওকে, আচ্ছা তাহলে আমরা সবার আগে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেই জিনিসগুলোকে ধরে নেই। তো প্রথমেই ধরে নিব হচ্ছে রেজাল্ট। তাহলে আমি এখানে রেজাল্ট বসাই দিই, এবং এটা যেহেতু একটা ভেরিয়েবল ধরতেছি বা এটা পাত্র ধরতেছি, তাহলে লেট দিয়ে শুরু করব। ওকে, লেট রেজাল্ট। ওকে, রেজাল্ট ধরে নিলাম, এবং রেজাল্টটা কি, ডকুমেন্ট। ডকুমেন্ট মানে আমাদের পুরো যে ওয়েব পেজটা আছে সেটা, ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এবং আইডির নাম কি বলেন তো, রেজাল্টের আইডির নাম কি, রেজাল্টের আইডি এই যে এটা, তাই না? এটা হচ্ছে রেজাল্টের আইডি নাম। তাহলে এখানে বসাই দিলাম, অবশ্যই আমি ডাবল কোটেশনের ভিতরে লিখবো এটা। ওকে, তাহলে আমি রেজাল্টকে ধরে ফেললাম। একইভাবে আমি বাকি তিনটে বাটনকে ধরে ফেলবো, তাই না? তাহলে ডিক্রিজ বাটনকে ধরে ফেলি, নেই লেট। আপনার কিন্তু বাটনের যে নামগুলো আছে এগুলো যে এখানে যেটা দিচ্ছেন এইটাই যে ভেরিয়েবল ধরতে হবে এমনটা না, আপনি বাটনের নামগুলো আলাদা ভেরিয়েবল দিয়েও ধরতে পারেন, তো আমি এই নামেই ধরলাম। ওকে, ডিক্রিজ বাটন আবার একই অবস্থা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা। ওকে, একইভাবে পরেরটা লেট ইনক্রিজ বাটন। আচ্ছা রিসেট বাটনকে ধরে নিই আগে, রিসেট বাটন ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, আচ্ছা এরপরে আমাদের আছে হচ্ছে ইনক্রিজ বাটন, তাই না? তাহলে লেট ইনক্রিজ বাটন ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, আচ্ছা আমাদের তাহলে সবগুলো এলিমেন্ট ধরা শেষ, তাই না? তাহলে আমরা এখন কাজ করতে পারি, সব এলিমেন্ট ধরা শেষ হয়ে গেছে আমার, এখন আমি কাজ করতে পারি। কি কাজ করতে পারি, প্রথমে আমি বলবো যে কোথায় ক্লিক করতেছি সেটা তো আগে বুঝতে হবে, তাই না? আমাদের যে বাটন গুলো যে আছে এই বাটন গুলোর মধ্যে একটা করে ফাংশন দিয়ে দিতে হবে, যে আপনাকে ক্লিক করলে কোন ফাংশনটা কাজ করবে বা কোন কোডের অংশটুকু রান করবেন, এটা বলে দিতে হবে আগে। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে আগে বলে দেই ডিক্রিজ বাটনের এইটা আগে, যেহেতু এটা আগে লিখছি তাহলে এটাই লিখি, জাস্ট বলে দেবো অন ক্লিক। অন ক্লিকের পর আমরা ফাংশনের নাম লিখে দেবো। তো ফাংশন তো আমরা এখানে এখনো ডিক্লেয়ার করি নেই, তাহলে আমরা করে দিই এখানে, এখানে বলে দিই যে ডিক্রিজ। ডিক্রিজ দেওয়ার পর অবশ্যই এই চিহ্নটা দিতে হবে, এই চিহ্নটার মানে হচ্ছে এটা ফাংশনের নাম। ওকে, তাহলে আমাদের ফাংশনের নাম হবে ডিক্রিজ নামে একটা ফাংশন। ফাংশনের যে বানানটা আছে এই বানানটা কিন্তু ভুল করা যাবে না, এইখানে যদি ভুল করেন তাহলে সব জায়গাতেই ভুল করেন, সমস্যা নেই, কিন্তু কাজ করবে। যদি এমন হয় যে এক জায়গাতে ভুল করছেন এক জায়গাতে ঠিক করছেন তাহলে কাজ করবে না, ভুল করলে সবখানে ভুল করেন। এবং রিকমেন্ডেড হচ্ছে ভুল না করা। যাই হোক, আমরা যেটা করবো এখন যে আমরা ফাংশন লিখবো, তো ফাংশন বানানোর জন্য লিখতে হয় ফাংশন, এরপরে ফাংশনের নাম দিতে হয়, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হয় প্যারেনথেসিস। ওকে, এরপরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, ফাংশনের নাম হয়ে গেছে, আমরা ফাংশন লিখবো তিনটা। ওকে, তিনটা ফাংশন, এইটা ফাংশনের নাম হচ্ছে রিসেট ফাংশন, তারপরে ফাংশনের নাম হচ্ছে ইনক্রিজ ফাংশন।
ইনক্রিজ ফাংশন। ওকে, তাহলে এই রিসেট ফাংশনটা কোথায় বসাবো আমরা? কোথায় গেল? এই যে এইখানে, তাই না? এইখানে এই যে রিসেটের এইখানে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক দেওয়ার পর জাস্ট রিসেট। ওকে, আর এইটার অন ক্লিক কি হবে? এটা অন ক্লিক হচ্ছে ইনক্রিজ। ওকে, যাই হোক, তাহলে আমাদের মোটামুটি এখানে লেখা শেষ, প্রত্যেকটার অন ক্লিক ফাংশন ইউজ করছি। এখন আমরা যেটা করব, এই অন ক্লিক এই কাজগুলো যখনই ক্লিক করবো তখন কিন্তু এইটা রান হবে। যখনই আমি এইখানে ক্লিক করতেছি, এই অবস্থায় যখন ডিক্রিজে ক্লিক করতেছি, তখন ডিক্রিজের কাজ হচ্ছে, কিন্তু ডিক্রিজটা কাজ হবে। কিন্তু এইখানে ডিক্রিজ যখন আমি ক্লিক করতেছি তখন এখানে দেখতেছি অন ক্লিক ডিক্রিজ, তাই না? তাহলে ডিক্রিজ ফাংশনের ভিতর কোনো কোড লেখা নাই, মানে কোনো ইনস্ট্রাকশন তাকে দেয়া নাই, তাই কোনো কাজ হচ্ছে না। ওকে, তাহলে আমরা এখন ইনস্ট্রাকশন দিব। এখন ডিক্রিজ ফাংশনে ক্লিক করলে কি হবে? ডিক্রিজ ফাংশনে ক্লিক করলে আমরা যেটা করতে পারি, আচ্ছা ওকে, আমাদের যে রেজাল্টটা আছে, এই রেজাল্ট, এইটার অনেকগুলো অপশন আছে, তাই না? একটা অপশন হচ্ছে ভ্যালু। আচ্ছা, আমরা এটা ক্লাস করতে পারি, ইনার রেজাল্ট নামে কি নিছি আমি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি রেজাল্ট, তাই না? ওকে, ডকুমেন্ট রেজাল্ট ডট ইনার, এখানে কি করা যেতে পারে? রেজাল্ট কোনটা? এটা, তাই না? রেজাল্ট ধরে নিচ্ছি আমি, রেজাল্ট ডট ইগনোর ইনার টেক্সট দিয়ে দেই, কি হয়? ইনার টেক্সট ইকুয়াল ভ্যালু, এই কাজ করে কিনা? মানে যখনই ক্লিক করো তখনই রেজাল্টের ইনার টেক্সটটা চেঞ্জ হবে। আর চেঞ্জ হচ্ছে না, তার মানে কোথাও না কোথাও ভুল করছে, তাই না? রেজাল্ট আইডি রেজাল্ট ভ্যালু হচ্ছে টেক্সট হচ্ছে 0, get element by id, ওকে, সেটা ইনার টেক্সট আমার কোনো ভ্যালু দেখাচ্ছে না, দেখি স্টাইল চেঞ্জ করে দেখি, স্টাইল ওয়াই, স্টাইলও তো আসে না, ডট কালার। ও আচ্ছা, আমি এখানে কি করছি দেখেন, আমাদের এখানে রেজাল্ট লিখতে হবে, আমি লিখছি কি রিসেট। রিসেট তো আলাদা জিনিস, এটা তো ফাংশনের নাম, সেই জন্য আমার এখানে শো করতেছে না। আর এসইউএলটি একটু দেখবেন বানানগুলো কোথাও ভুল করতেছি না। রেজাল্ট ডট ইনার, এই যে ইনার টেক্সট ইকুয়াল, ইনার টেক্সট ইকুয়াল হচ্ছে আমাদের কি দিব? ধরেন যে 5 লিখলাম। যদি আমি এটা ক্লিক করি, ডিক্রিজ করি, ইনার টেক্সট তো হলো, ওকে ডিক্রিজ করলাম, মানে কি? এ তো কাজই করতেছে না। আচ্ছা, আচ্ছা, আমি একটু ডিভাইড করার ট্রাই করে দিই কোথায় ভুল করতেছি। স্কালার ডট কালার ইকুয়াল রেজাল্ট, তার মানে ধরতেই পারে নাই। রেজাল্ট লেট রেজাল্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে ভেরিয়েবল বানাই দেখি।
ওকে, আচ্ছা আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস মিস্টেক করছিলাম। আমি যেটা করব, আমরা দেখি ওনাদের কোডটা কেমন ছিল। ওকে ওকে ওকে, এই যে কাউন্টার ভ্যালু এটা ছিল। আচ্ছা উনি কনস্ট নিয়েছে, আচ্ছা কনস্ট নিলাম, ভালো কথা। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে একটা ছোট্ট মিস্টেক ছিল। মিস্টেকটা কি আমি বলি, আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে তিনটা। একটা হচ্ছে var, মানে এটা এটা ভেরিয়েবলের হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর কি, এটা হচ্ছে var। 2 নম্বর হচ্ছে লেট, 3 নম্বর হচ্ছে কনস্ট। তো এই তিনটা জিনিস আসলে কিভাবে কাজ করে, আমরা লেট যেখানে ডিক্লেয়ার করব ও আসলে ওই স্কোপের মধ্যে কাজ করে। লেট লেট কিন্তু এখানে ডিক্লেয়ার করছি না, তো লেট দিয়ে যাকে ডিক্লেয়ার করছি একে কিন্তু আর ভিতরে থেকে আমি ধরতে পারবো না, একে বাইরে থেকেই ধরতে হবে আমাকে। সেই জন্য আমরা এখানে লেটটা কাজ করে নিই। তো এখানে আমাদের অন্য যে উপায়টা আছে, একটা হচ্ছে কনস্ট, একটা হচ্ছে var। তো আমরা এখানে var দিয়েও কাজ করতে পারি, যদিও এটা একটু ব্যাকডেটেড, তারপর আমরা var দিয়েও কাজ করতে পারি। আমি সবগুলোকে var বানাই দিলাম। ওকে var বানাই দিলাম। এখন যদি আমি কাজ করি, দেখেন এখন আমি এখানে ক্লিক করার সাথে কালারটা রেড হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে এখন আশা করি আমার কাজ হবে, তাই না? এর আগে আমাদের যেটা করতে হবে একটা কাজ, যে এইখানে বর্তমানে কাউন্ট ভ্যালু কি আছে এটা দেখতে হবে। এখানে কাউন্ট ভ্যালুটা কি আছে এটা আগে ধরে নিতে হবে। তো ধরে নিলে আমার এখানে বর্তমানে কাউন্ট ভ্যালু হচ্ছে নরমালি 0। ওকে, তাহলে আমরা এখানে একটা var নেই যে রেজাল্ট, আচ্ছা কাউন্ট কাউন্ট ইকুয়াল 0, এটা ধরে নিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব, যখনই ডিক্রিজে ক্লিক করা হবে, তখনই সবার এক কাউন্ট যে ভ্যালুটা আছে, কাউন্ট ভ্যালুটা হবে কাউন্ট ইকুয়াল কাউন্ট, আগের যে কাউন্ট ছিল মানে বর্তমান যে কাউন্ট আছে আমাদের, এই কাউন্টটা হবে কি আগের কাউন্টের থেকে 1 কম। ওকে, এটা হয়ে যাবে। যখন ডিক্রিজ ফাংশনে ক্লিক করবে তখন আগের কাউন্টের থেকে 1 কম হয়ে যাবে, এটা করলাম। আবার যখন ইনক্রিজে ক্লিক করবে তখন কি হবে, আগের কাউন্টের থেকে 1 বেশি হয়ে যাবে। আবার যখন রিসেটে ক্লিক করবে তখন কি হবে বলেন তো, তখন কাউন্ট হয়ে যাবে 0। ওকে, এটা হয়ে যাবে। এতটুকু বুঝছেন সবাই, যে আমরা যখন কাউন্টে ডিক্রিজে ক্লিক করবো তখন কাউন্ট হয়ে যাবে বর্তমান যে কাউন্ট হচ্ছে তার থেকে 1 কম, আর যখন রিসেটে ক্লিক করবো কাউন্ট হয়ে যাবে 0। যখন ইনক্রিজে ক্লিক করবো তখন কাউন্ট হয়ে যাবে 1 বেশি। ওকে, এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা কাজ করতেছে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর আমাদের তো কাউন্ট এটা 1 বাড়ালেই হবে না, আমাদের কি করতে হবে, এই কাউন্টের যে ভ্যালুটা আছে যে ভ্যালুটা, এই ভ্যালুটা বসাতে হবে এইখানে, তাই না? তাহলে আমরা কাজ করি, এইখানে বসা দিতে পারি যে রেজাল্ট ডট ইনার টেক্সট। রেজাল্ট এখানে পাচ্ছে না কেন, রেজাল্ট আবার রিসেট হয়ে গেছে, তাই না? রেজাল্ট ডট ইনার টেক্সট ইকুয়াল, আমরা বসাই দিলাম হচ্ছে কাউন্ট। দেখি কাজ করে কিনা। ওকে, কাজ করতেছে, তাই না? যখনই আমরা ইনার টেক্সট কাউন্ট বসাই দিলাম তখনই দেখেন ডিক্রিজ ফাংশনটা কাজ করতেছে। যত ক্লিক করবো তত 1 1 করে কমবে। রিসেটে ক্লিক করলে কাজ করবে না কেন, রিসেট করলে আমার কিন্তু 0 হয়ে গেছে, দেখেন আমি রিসেট ক্লিক করছি না, তার মানে আমার যে কাউন্টের ভ্যালুটা বর্তমানে কিন্তু 0 আছে, 0 কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু কাউন্টের ভ্যালু 0 আছে। কিভাবে বুঝতেছি, আমি রিসেটে ক্লিক করলে কাউন্ট 0 হবে, এরপর যদি 1 এ ক্লিক করি তাহলে -1 হয়ে যাবে এবং তারপরে এই ভ্যালুটা আপডেট হবে। আমি এই যে দেখেন -1 হয়ে গেল। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এইখানেই আবার এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিলাম, এই কথাটা জাস্ট এখানে বসাই দিলাম। দেখেন আমি যখন ডিক্রিজে ক্লিক করতেছি লোড হচ্ছে, ডিক্রিজে মানে কি কাজ করে না কেন, কমতেছে, রিসেটে 0, ইনক্রিজে এই যে বাড়তেছে। ওকে, সুন্দর না, খুব সুন্দর ভাবে এটা কাজ করতেছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই কাজটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমরা এটা চেক করবো যে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা বর্তমানে কত। যদি 0 হয় তাহলে 1 কালার,
যদি 1 হয় তাহলে হয়তো অন্য কালার, -1 হলে অন্য কালার, তাই না? এইটা আমরা এখন এখান থেকে করবো। কিভাবে করতে হবে? আমি ডিক্রিসে গেলাম, গিয়ে বলে দিব ইফ, যদি, যদি কি তোমার যে কাউন্টের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি তোমার ইকুয়াল 0, যদি 0 হয়, তুমি চেক করবা যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে তোমার রেজাল্ট ডট স্টাইল ডট কালার ইকুয়াল কি হবে? গ্রে কালার। ওকে, এটা। এরপরে ইফের কিন্তু কাজ শেষ হয় নাই, আবার বলবো এলস ইফ। ভুলে গেছিলাম, ঠিকই তো আছে, তাহলে এখানে দেখাচ্ছে না কেন? এলস ইফ। ওকে, এলস ইফ মানে এইটা যদি মিথ্যা হয়ে যায় তখন এটা চেক করবো, যদি এটা সত্য হয় তাহলে কিন্তু এটা চেক করবে না। এলস ইফ আমার কাউন্টের ভ্যালুটা, কাউন্ট যদি লেস দেন হয় 0, মানে 0 থেকে যদি ছোট হয়ে যায় তার মানে কি? আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে। এলস ইফ কাউন্টের যে ভ্যালুটা আছে এটা লেস দেন 0, তাই না? তাহলে বলবো যে রেজাল্ট ডট স্টাইল ডট কালার ইকুয়াল, যদি লেস দেন 0 তাহলে রেড হয়ে যাবে, তাই না? রেড। ওকে, আর যদি এই দুটোর একটাও না হয় তাহলে কি বলবো? তাহলে অবশ্যই একটা যদি 0 না হয়, 0 থেকে ছোট না হয়, তাহলে অবশ্যই 0 থেকে বড়, তাহলে আমরা বলবো ইলস। লাস্টের ক্ষেত্রে আমরা বলি ইলস। ইলস যদি দুটোর একটা সত্য নয় তাহলে 3 নম্বর কন্ডিশন অবশ্যই সত্য। সেক্ষেত্রে আমরা জাস্ট বলবো রেজাল্ট ডট স্টাইল ডট কালার ইকুয়াল, এটা হচ্ছে বললাম যে গ্রিন। ওকে, ওকে, কাজ শেষ। এখন দেখি কাজ করে কিনা। যখন ডিক্রিজ করতেছে এই দেখে লাল হয়ে গেছে, রিসেট করলাম, 0 হওয়ার পর লাল হলো কেন? আচ্ছা দেখেন, 0 হওয়ার পর লাল হচ্ছে কেন? আমি যখন রিফ্রেশ দিচ্ছি তখন এটা বাই ডিফল্ট কালার, রিফ্রেশ করলাম লাল হয়ে গেল। রিসেট করার পরও কিন্তু লাল মানে গ্রে কালার হচ্ছে না কেন? কারণ রিসেট করলে কোন ফাংশন কল হবে বলেন তো? রিসেট করলে এই ফাংশন কল হবে। এই ফাংশনের মধ্যে তো আমি এই কন্ডিশন গুলো লিখে দেই নাই, তাহলে এই ফাংশনের মধ্যে এই কন্ডিশন গুলো লিখে দিতে চাই, মানে কাজ করাতে চাই, তাহলে আবার নতুন করে এই কন্ডিশন গুলো আমাকে এই ফাংশনের মধ্যে লিখে দিতে হবে। এটা কন্ট্রোল সি কপি করলাম, করে যদি আমি এটা পেস্ট করে দেই তাহলে ঠিক কাজ করবে আমাদের। এই শুধু ইফটুকু। ওকে, এখন যদি দেখি রিসেট দিলে কি হবে? রিসেট দিলে আমাদের এটা 0 হবে এবং কালারটা হবে রেড। সরি, রেড কেন? আর 0 হলে হবে কালারটা গ্রে, তাই না? দেখেন আমি রিফ্রেশ দিলাম, ডিক্রিজ করলাম রেড, রিসেট করলাম যে গ্রে হয়ে গেল, মানে একটু ধূসর হয়ে গেল আর কি। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে ঝামেলা হচ্ছে আমার এই জিনিসটা, একই জিনিস কিন্তু বারবার লিখতে হচ্ছে, তাই না? এই যে রেজাল্ট ইনার টেক্সট থেকে শুরু করে কন্ডিশন পর্যন্ত, মানে ইফটা পর্যন্ত, ইফ থেকে ইলস পর্যন্ত, এই অংশটা আর এই অংশটা একদম সেম টু সেম, তাই না? মানে একই জিনিস আমি বারবার লিখতেছি। প্রোগ্রামিং যখন আমরা করব তখন চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম কোড লেখা, যতটা সম্ভব অল্প কোড লিখে বারবার ওই সেম কোডটা ইউজ করে কাজ করা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা জানি কোনো একটা ফাংশনকে কল করলে ওই ফাংশনের ভিতরে যে কোডটুকু লেখা আছে সব একটা একটা পর লেখা হয়ে যায়, তাই না? আর আমরা এখানে দেখতেছি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেম, তাহলে এই পুরো অংশটাকে আমরা একটা কোডের ফাংশনের মধ্যে রেখে দেই। এই পুরো অংশটাকে একটা ফাংশনের মধ্যে রেখে দিব, কন্ট্রোল ক্লিক কাট করলাম, করে আমি এইখানে একটা ফাংশনের নাম লিখলাম, বললাম ফাংশন যে ডিসপ্লে নামে একটা ফাংশন লিখলাম। ওকে, ফাংশন নাম ভুল করছি, এইখানে জাস্ট আমরা ওই কোডটুকু বসাই দিলাম। ওকে, ফরওয়ার্ড করি।
ওকে, দেখেন তাহলে এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কোথা থেকে কেটে আনলাম আমি? এই যে এই জায়গা থেকে কেটে আনলাম, তাই না? এইখানে। তাহলে এইখানে জাস্ট ডিসপ্লে কথাটা বসাই দিই, ডিসপ্লে। এবারে ফাংশন সেটা বুঝাই দিলাম। একইভাবে আমার এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু ওই ডিসপ্লের ভিতরে লেখা আছে, তাহলে এটাও কেটে দিলাম, যে এখানে বলে দিলাম ডিসপ্লে। ওকে, একইভাবে এইখানে এর পরেও যে ডিসপ্লে দরকার আছে আমার, তাহলে এখানেও ডিসপ্লে বলে দিই। এখন আশা করি আমার কোড একদম পারফেক্টলি কাজ করবে। এখন আমি রিফ্রেশ দিই একবার, যে এখন কাজ করে দেখি ডিক্রিজ ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ এই যে ইনক্রিজ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে দেখেন, তাই না? রিসেট রিসেট। ওকে, এই ছিল আমাদের মোটামুটি ছোট্ট একটা কাউন্টারের কাজ, এবং এটা আশা করি সবাই বানাতে পারবেন। এমন এখন আমি কোশ্চেন করতেছি যে আসলে আপনাদের মধ্যে এই অংশটুকু কে কে বুঝছেন, বা কার কার কাছে মনে হচ্ছে যে ঠিক এইরকম ছোট্ট একটা প্রজেক্ট বা ছোট্ট একটা জিনিস আপনারা বানাইতে পারবেন? কার কার মনে হচ্ছে একটু আমাকে জানাবেন মেসেজে যে পারবেন কি না। আপনারা কি আছেন সবাই ক্লাসের মধ্যে, নাকি সবাই চলে গেছেন? আছি কাউন্টার। সাফায়েত হুসাইন বলতেছে পারবে। আর কেউ নাই পারার মতো? জেরিন বলতেছে ইনশাল্লাহ পারবে। জি স্যার পারবো ইনশাআল্লাহ। শাইনুর বলতেছে পারবে। আন্নুর আদ্রিনা আপনি কি কি বলেন? আপনি তো ক্লাসই করেন না ঠিক মতো, জি স্যার পারবো। সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়ান। না স্যার। কি মনে হয় পারবেন? জি স্যার ইনশাআল্লাহ পারবো। ওকে, সুলতানা তাসনিম নাই? সুলতানা, স্যার আছে তো। সুলতানা কই? সুলতানা চলে ক্লাসে কই? এখানে তো দেখতে পাচ্ছি না। আপনার সাথে আন্নুর আদ্রিনার সাথে একসাথে না, না না শুধু না জেরিন সুলতানা। জয়েন ছিল তো, তাহলে মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা, কারেন্ট চলে গেছে। ওকে, ধরে নিলাম কারেন্ট চলে গেছে। ওকে, আপনাদের রেসপন্স দিয়ে খুব ভালো লাগছে যে আপনারা সবাই বলতেছেন যে পারবেন, ট্রাই করে দেখবো। ওকে, অবশ্যই হুমায়ুন সাইদি যে আপনি ট্রাই করে দেখবেন, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি তো আছি, তাই না? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটাকে বলে হচ্ছে, এটা কিন্তু আমাদের, আমরা মেইনলি প্রথমে প্রোগ্রামিং এ কি শিখছি বলেন তো? ইনপুট কিভাবে দিতে হয়, এরপর আউটপুট দেখাতে কিভাবে সেটা দেখছি। এরপরে আমরা হচ্ছে ফল উত্তর দেখলাম, সরি ইফ কন্ডিশন দেখলাম। এরপরে আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে ফর লুপ, বা হচ্ছে লুপ শিখতে হয়। লুপ মানে শুধু ফর লুপ না, লুপ হচ্ছে অনেক ধরনের আছে। তা আমি আজকে লুপের অল্প একটু কাজ দেখাবো, এবং এই কাজটুকু বিস্তারিত হবে কালকে, যেহেতু অফলাইন ক্লাস আছে, কালকে আমি এই কাজটুকু বিস্তারিত ভাবে দেখাবো। ওকে, তো চলেন আমরা আগে এই লুপটা কিভাবে কাজ করে সেইটা আগে কালকে তো ফ্রাইডে অফ থাকবে মনে হয়। কেউ কিছু বলতেছেন? তো অফ মনে হয়, ফ্রাইডে কালকে অফ। ওকে, দেখেন আমরা এখন লুপ নিয়ে কাজ করবো। লুপ জিনিসটা কি সেটা একটু দেখি। ওকে, দেখেন আমি এইখানেই ওকে, আচ্ছা আসেন আমরা লুপটা দেখবো এখন, লুপটা কিভাবে কাজ করে। তো ধরেন আমার এই যে অংশটা আছে, এরপরে আমি একটা হচ্ছে লুপ 1 থেকে 100 পর্যন্ত লিখবো। এটাই ধরে নেন যে আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখবো। সেটা কিভাবে লিখতে হবে আমি জাস্ট এখানে বলে দেবো। এখানে একটা ইয়ে নেই, আমি এইখানে নেওয়া যাবে, হ্যাঁ এই ডিবির মধ্যে নেওয়া যাবে। কন্টেইনারকে ধরে নিছি আমি, এখান থেকে কন্টেইনারকে ধরা আছে না? কন্টেইনারকে ধরা নেই, আমার ধরা আছে কাকে? আচ্ছা, ধরেন আমি বডিকেই ধরবো, কন্টেইনারকেই ধরে নিলাম এইখানে। দেখেন, তাহলে আমি এখানে কন্টেইনারকে ধরবো, অবশ্যই ভার দিয়ে ধরলাম অথবা কনস্ট দিয়ে ধরবো। আমরা যখন কাজ করবো তখন কনস্ট এটাই বেশি ইউজ করবো। ওকে, কনস্ট ধরলাম যে কন্টেইনার ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কি আইডি ছিল আমাদের? আচ্ছা আইডি না, গেট এলিমেন্ট বাই, আচ্ছা আইডি নেই আমরা, আইডি আসলে ক্লাস নিয়ে ধরলে আসলে একটু ঝামেলা হয়,
কি ঝামেলা হয় সেটাও কিভাবে ফিক্স হবে সেটা আমি দেখবো পরে। কন্টেইনার। ওকে, তো এইটাকে আমি আইডি বানাই দিব। এইখানে যেহেতু আমার আইডি বানালে তো ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, তো আমি এখানে একটা আইডি নেই, আইডিও দিয়ে দেই কন্টেইনার। ওকে, আচ্ছা আচ্ছা। Okay. দেখেন আমি যেটা করব, এই কন্টেইনারের মধ্যে বা এই যে লাস্টে এই কন্টেইনার যেটা আছে, কন্টেইনারের একদম লাস্টে শেষের দিকে আমি 1 থেকে 100 পর্যন্ত লিখবো। 1 থেকে 100 পর্যন্ত লেখা আনবে। কিভাবে আনতে হবে? সবার আগে আমি বলবো ফর দ্বারা আমি বুঝাইলাম যে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে একটার পর একটা, এবং এই কাজ করার কিছু শর্ত আছে। যেমন ফর দিয়ে বললেন কতক্ষণ পর্যন্ত চলবে সেটা বুঝাইতে হবে। প্রথমে বললাম লেট, লেট দিয়ে আমি একটা ভেরিয়েবল ধরে নিব, লেট আই ইকুয়াল 0, মানে 0 থেকে শুরু হবে, আই এর মান প্রথমে কি 0, এরপরে একটা সেমিকোলন দিব। তাহলে একটা শর্ত শেষ আমার, মানে একটা কাজ শেষ, যে আপনি আয়ের মানটা 0 থেকে শুরু করবেন। এরপর বলতে হবে আয়ের মান কতক্ষণ পর্যন্ত চলবে, মানে কখন আপনার আয়ের মান কত পর্যন্ত চললে, কত পর্যন্ত কোন শর্তটা পূরণ হলে আপনার লুপটা ভেঙে যাবে, এইটা বলে দিতে হবে। আমি বললাম আয়ের মান যখন 100 থেকে, আচ্ছা আয়ের মান যতক্ষণ 100 থেকে ছোট ততক্ষণ এটা চলবে, যখন এটা মিথ্যা হয়ে যাবে তখনই আমার কন্ডিশন ভেঙে যাবে, লুপ ভেঙে যাবে। ওকে, এরপর আবার সেমিকোলন দিলাম। এরপর বলতে হবে আয়ের মান কত কত করে বাড়বে, একটা স্টেপে আয়ের মান কত করে বাড়বে এটা বলে দিতে হবে। তো বললাম আয়ের মান বাড়বে হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1, এভাবে বলে দিলাম। ওকে, যদি এটা বলার অন্য সিস্টেম আছে, এই কথাটাকে আমি অন্যভাবে বলতে পারি যে আই প্লাস আই ইকুয়াল আই প্লাস 1, এইটাকে যদি আমি এইভাবে লিখি আই প্লাস প্লাস, এটার মানে হচ্ছে আয়ের মান 1 1 করে বাড়বে। ওকে, আই প্লাস প্লাস মানে আয়ের মান 1 1 করে বাড়া। ওকে, এর মাঝখানে আমি বলে দিব যেমন আমি যদি যদি বলি যে সেখানে আমরা ইয়ে করে নিই, যে কি করব, ধরেন যে আমরা একটা এ নিলাম, লেট এ ইকুয়াল ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এবং এলিমেন্টের একটা ইয়ে দেবো আমরা, ধরলাম যে এলিমেন্টটা হবে আমাদের কি ধরবো আমরা, পি ট্যাগ। ওকে, আমার পি ট্যাগ একটা করে ক্রিয়েট হবে, ক্রিয়েট এলিমেন্ট পি। ওকে, এখানে সম্ভবত পি কি আমি ডাবল, আচ্ছা এমনই থাক, ক্রিয়েট এলিমেন্ট পি দিলাম। এরপরে আমি বলবো এই যে পি যেটা আছে পি, আচ্ছা এ ডট ইনার টেক্সট ইকুয়াল আমাদের হচ্ছে আই, আইটা হচ্ছে এর ভিতরে বসে যাবে, এই যে পি যেটা নিলাম আমি, এই পি এর ভিতরে বসে যাবে আই। ওকে, এরপরে আমি বলবো যে যেটা ধরছিলাম একটু আগে, যে কন্টেইনার, কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে বসাই দিব একে। ওকে, দেখি কেমন হয় আসলে আমাদের। আচ্ছা এটা কি রান করতেছে? এটা তো দেখাচ্ছে না কিছুই। আচ্ছা এটা কি কোনো ফাংশনের ভিতরে রাখছে? না, কোনো ফাংশনের ভিতরে তো রাখি নাই, তাহলে কাজ না করার কারণ। এলিমেন্ট পি, আচ্ছা চলুন আমরা এটা একটু ফিক্স করে নিয়ে আসি।
ওকে, দেখি কি এরর দিচ্ছে। ও আচ্ছা, এই দেখেন এইখানে সম্ভবত আমি ভুলটা করেছি, এইখানে আমাকে কোটেশন দেওয়া দরকার ছিল। আচ্ছা, এখন যদি চেক করে দেখি, আচ্ছা এখনো কাজ করতেছে না, আমি আরেকবার চেক করে দেখি এখানে কি আর আমাদের কি সাজেশন দিচ্ছে উনি। ওকে, ডকুমেন্টের ভিতরে বডি নিতে হবে, বডির ভিতরে অ্যাপ এন্ড চাইল্ড। ওকে, ডকুমেন্ট বডি, আচ্ছা পুরোটা লিখে দিকে, এই যে লিখে দিচ্ছে পুরোটা, আমি এটাকে যদি আমি এখানে দিয়ে দিই, আচ্ছা দেখি না এই পুরোটা কেমন করে লিখছে ফরম্যাট। আচ্ছা তাহলে আমাদের ভুল ছিল কোথায়, পি ইনার টেক্সট ডকুমেন্ট, আচ্ছা ডকুমেন্ট বডি, শুধুমাত্র এখানে বডি কথাটা লিখিনি সেই জন্য, তাই না? দেখি না কি হয় এবার, এই চলে আসছে, আশা করি দেখতে পাচ্ছেন আমাদের একদম 1 থেকে শুরু করে 100 পর্যন্ত চলে আসছে এখানে লেখাটা। আমি এই ডকুমেন্টের মধ্যে না দিয়ে এখন এটাকে কন্টেইনার দিয়ে দেই, কন্টেইনার, কন্টেইনার, এই যে চলে আসছে। ওকে, আশা করি বুঝে গেছেন যে আসলে কিভাবে আমাদের 1 থেকে 100 পর্যন্ত চলে আসলো। কিন্তু বাকি লেখাগুলো কই, 1 থেকে 100 পর্যন্ত আসার কথা ছিল না, তার বাকিগুলা কই গেল? 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 এগুলা চলে আসতেছে। আমি যদি রিফ্রেশ দিই, কন্টেইনার অ্যাপেন্ড সাইট, ওকে, যদি আমি এটা 1000 দিই তাহলে আশা করি 1000 পর্যন্তই দেখাবে। অর্ধেকটা এখানে দেখাচ্ছে না, আমি তো বড় করে দেখে দিই। ওকে, যাই হোক আমরা এইভাবে মেইনলি হচ্ছে ফর লুপ চালিয়ে দেখা গেলো যে আপনি একটা এলিমেন্ট বানাইছেন, ওই এলিমেন্টটা যেমন আমরা হচ্ছে যদি এমন হয় যে আপনি ইউটিউবের যে ইয়েটা আছে, ডিজাইনটা আছে, আমি এটা বানাইছিলাম এক সময়, তো ওইখানে ধরেন যে আপনার ইউটিউবের ডিজাইনের একটা জাস্ট এলিমেন্ট আপনি বানাইছেন, এবং ওই এলিমেন্টটা হচ্ছে ধরেন যে পি নামে এলিমেন্টটা। ওকে, ওই পি আপনি যদি 100 বার বসাতে চান ঠিক 100 বার এভাবে বসে যাবে। ওকে, তো এইভাবে আমরা মেইনলি হচ্ছে ফর লুপ চালিয়ে চালিয়ে কাজ করতে পারি। তো আগামী ক্লাসে আমি ফর লুপটা আরো বিস্তারিতভাবে দেখাবো এবং ফর লুপ নিয়ে কি কি কাজ করা যায় সেগুলো